প্রতিদিনের জীবন আমাদের চোখের সামনে কত রঙে, কত রূপে ভেসে ওঠে। কোথাও হঠাৎ পুরনো কোনো বস্তু খুঁজে পাওয়া, পরিচিত কোনো গন্ধে হারানো স্মৃতি জেগে ওঠা, বহুদিন বাদে কোনো চেনা পথে হাঁটা, কিংবা ভ্রমণে গিয়ে নতুন দৃশ্য আবিষ্কার করা। আপনাদের সাথেও হয়তো এমন হয়ে থাকবে, তাই না? এসব দৃশ্য আপাত সাধারণ হলেও একজন সাহিত্যিকের দৃষ্টিতে এগুলি হয়ে ওঠে জীবনের অন্তর্লীন গল্পের উৎস। মানুষের ছোট ছোট আচরণ, প্রকৃতির খেয়াল কিংবা সময়ের অদৃশ্য রেখা সবই মিশে যায় তার কলমে। আর সেই মিশ্রণেই জন্ম নেয় এক ভিন্ন আবহ, এক অনন্য টান, যা পাঠককে টেনে নিয়ে যায় অন্য জগতে। দিনলিপি আসলে সেই টানটুকুকে বেঁধে রাখার মাধ্যম মাত্র। কেবল লেখা নয়, এগুলি যেন সময়কে ছুঁয়ে থাকা স্মৃতির পুঁটুলি, যা বহু বছর পরেও পাঠকের কাছে বয়ে আনে সেই মুহূর্তের আবহ, সেই দিনগুলির অচেনা অথচ পরিচিত অনুভূতি। এই ভাবনা নিয়েই গল্প একান্তেতে শুরু হয়ে গিয়েছে সময়লিপি। এখানে আমরা বেছে নিচ্ছি বাংলা সাহিত্যের দুর্লভ ডায়েরি লিখন, যেখানে মিশে আছে সত্য ঘটনা, ব্যক্তিগত অভিজ্ঞতা আর অনির্বচনীয় অনুভূতির বুনন। গত সপ্তাহে এসে গেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপ্রকাশিত দিনলিপির প্রথম পর্ব। যারা এখনো শোনেননি তারা তাড়াতাড়ি ভিডিও সেকশনে গিয়ে শুনে ফেলুন। এছাড়াও প্রথম পর্বের লিঙ্ক রইল ডেসক্রিপশনে। আজ শুরু হচ্ছে এই বিশেষ ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। চলুন শব্দে আর স্মৃতিতে আঁকা সেই পাতাগুলোকে নতুন করে স্পর্শ করি। অনেক দিন এবার গ্রামে আসিনি, প্রায় মাস তিনেক হলো। এবার দেশে গরমও খুব, একটুকু বৃষ্টি নেই কোনো দিকে। দুপুরের দিকে হাওয়া যেন আগুনের হলকার মতো লাগে। এবার গ্রামে এসে আমাদের ঘাটে নাইতে গিয়ে দেখি সলতেখাগি আম গাছটা ঝড়ে ভেঙে গিয়েছে। অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম কতক্ষণ। সলতেখাগি ঝড়ে ভেঙে গেল? ও যে আমার জীবনের সঙ্গে বড় জড়ানো নানান দিক থেকে। ওরই তলায় সেই ময়না কাটার ঝোপটা, যার সঙ্গে আবাল্য কত মধুর সম্বন্ধ। সলতেখাগির সঙ্গে আর দেখা হবে না। ওকে কেটে নিয়ে জ্বালানি করবে এবার হাজারি কাকা। সত্যিই আমার চোখে জল এলো, যেন ওতে আপনার কোনো নিকট আত্মীয়ের বিয়োগ অনুভব করলুম। গাছপালাকে সবাই চেনে না। এতদিনের সলতেখাগি যে ভেঙে গেল তা নিয়ে আমাদের পাড়ার লোকের মুখে কোনো দুঃখ করতে শুনিনি। পথের পাঁচালিতে সলতেখাগির কথা লিখেছি, লোকে হয়তো মনে রাখবে ওকে কিছুদিন। খুকুদের কাল আসবার কথা হয়েছে, আজও এলো না। বোধহয় আবার জ্বর হয়েছে। আজ বিকালে বেলডাঙার পথে বেড়াতে বার হয়েছি। পথে গিয়ে বসেছি গঙ্গাচরণের দোকানে। কবিরাজ মশাইয়ের সঙ্গে গল্প স্বল্প করছি। এমন সময়ে কি মেঘ করে এলো সুন্দরপুরের দিক থেকে। গঙ্গাচরণ বললে, খুব বৃষ্টি এলো। আমি ওর দোকান থেকে বার হয়ে যেমন এসে বাঁওড়ের ধারের পথে পা দিয়েছি, অমনি বেলডাঙার ওপারের বাঁশবনের মাথার ওপর কালবৈশাখীর মেঘের নীল নিবিড় রূপ দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। কোথা থেকে আবার এক সারি বক সেই সময় নীল মেঘের কোলে উড়ে চলেছে। সে কি অপরূপ রচনা! এদিকে মনে ভয় হচ্ছে যে তাড়াতাড়ি গায়ে ফিরতে হবে, ঝড় মাথায় মাঠের মধ্যে থাকা ভালো নয়। অথচ যাব তার সাধ্যি কি? পা কি নাড়াতে পারি? তারপর সোঁদালি ফুলের ঝাড়দোলা বনের ধার দিয়ে ছুটতে ছুটতে এসে পৌঁছলাম আমাদের ঘাটে।
সেখানে স্নান করে যখন আমাদের গুয়াতেলির তলা দিয়ে যাচ্ছি, হাজারি জেলেনি সেখানে আম কুড়োচ্ছে। বড় চারার তলাতেও রথযাত্রার ভিড়। বৃষ্টি এলো দেখে পালিয়ে বাড়ি এসে ঢুকলাম। সলতেখাগি আম গাছটা একেবারে কেটে ফেলে করাতির দল তক্তা তৈরি করছে। হাজারি ঘোষ রোডসেস নিলামে বাগান কিনেছে, ওই এখন তো কর্তা। ও কি জানে সলতেখাগির সঙ্গে আমার বাল্যজীবনের কি সম্পর্ক। কাল বিকেলে গোপালনগরে গিয়ে হাজারির বৈঠকখানায় অনেকক্ষণ বসেছিলুম। তার মেয়ের বিয়ে হবে, সেখানে ফর্দ ইত্যাদি করা হচ্ছে, সকলে খুব ব্যস্ত। এমন সময়ে অনেকদিন আগেকার দেখা সেই ভদ্রলোকটি, হলদিবাড়িতে যার পাটের ব্যবসা ছিল, তিনি এলেন। আজ প্রায় 15 বছর তার সঙ্গে দেখা হয়নি। আমি তখন কলেজে পড়তুম, ইনি তখন এই গ্রীষ্মের বন্ধের সময়েই মাঝে মাঝে এখানে আসতেন। মতি দায়ের দোকানের বাইরের বারান্দায় বসে এর সঙ্গে কত কি আলাপ হতো। কিন্তু তখন ইনি বিদ্যোৎসাহী ছিলেন, ঘোর তার্কিক ছিলেন, অনেক ব্যাপারের খোঁজ খবর রাখতেন। কিন্তু এখন হয়ে পড়েছেন একেবারে অন্যরকম। আর কিছুতেই উৎসাহ নেই, নানা রকম বাতিগ্রস্ত হয়ে উঠেছেন। একটা প্রধান বাতিক তার মধ্যে এই দেখলুম যে ওর বিশ্বাস ওর শরীর নাকি খারাপ হয়ে গিয়েছে, আর সারবে না। আমি কত বোঝালুম, বললুম, আপনার বয়স হয়েছে, তার তুলনায় আপনার শরীর ঢের ভালো, কেন মিছে ভাবছেন? ভদ্রলোকের ছেলে আমার সঙ্গে গোপালনগর স্কুলে পড়ত অনেক দিন আগে। সে ছেলেটি শুনেছি মারা গেছে। আমি সে কথা অবশ্য জিজ্ঞেস করিনি। ভদ্রলোক আমার সঙ্গে খানিক দূরে এলেন, আমি তাকে বোঝাতে বোঝাতে এলুম। তুঁততলায় স্কুলের কাছে তিনি চলে গেলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়েছে, মাথার উপর বৃশ্চিক উঠেছে, জলজল করছে নক্ষত্রগুলো। বাউড়ের মাথার উপর উঠেছে সপ্তর্ষি। এতক্ষণ বিয়ের বড়লোকি ফর্দের মতো বদ্ধ হাওয়ার মধ্যে থেকে মনটা হাঁপিয়ে উঠেছিল। এইবার এসে আকাশের দিকে মুক্ত বহু দূর নাক্ষত্রিক জগতের দিকে সেটা ছড়িয়ে দিয়ে বাঁচলুম। হাট থেকে এসে কুঠির মাঠে বেড়াতে গেলুম। বেলা খুব পড়ে গিয়েছে। আমাদের দেশে গ্রীষ্মকালের নির্মেঘ অপরাহ্নের শোভা এত সুন্দর যে যার অভিজ্ঞতা নেই তাকে ঠিক বোঝানো যাবে না। এই অপরূপ সৌন্দর্যালোকের মধ্যে বসে কত কথাই মনে আসে। 1000 বছর কেটে যাবে, এই রঙিন মেঘমালা, এই গায়ক পাখির দল, এইসব নরনারী গাছপালা কোথায় ভেসে যাবে কাল স্রোতে। কিন্তু মানুষ তখনও থাকবে। নতুন ধরনের কিরকম মানুষ আসবে, কিরকম হবে তাদের সভ্যতা, কি জ্ঞানের আলো তারা পৃথিবীতে জ্বেলে যাবে, এই সবই ভাবি। নদীতে স্নান করতে নেমেছি। পুঁটি দিদি তখনও ঘাটে। বৃশ্চিক রাশির একটা নক্ষত্র খুব জলজল করছে। নদীর ওপারে সাঁই বাবলা গাছগুলোতে অস্ত দিগন্তের রঙিন মায়া আলো পড়েছে। সারা রাত কাল আম কুড়িয়েছে লোকে লণ্ঠন ধরে। আমার মাঝে মাঝে ঘুম ভাঙে, মাঝে মাঝে দেখি সবাই আম কুড়োচ্ছে। কাল করুণার সঙ্গে আকাইপুরে গেলুম, যেমন প্রতি বৎসর যাই। করুণার মায়ের মুখে সেখানের গল্প শুনে বড় তৃপ্তি পাই। সহায় হরি ডাক্তারের দ্বিতীয়বার বিবাহের কথাটা আবার শুনলুম। সে কত করুণ কাহিনী। তারপর শুনলুম মধু মুখুজ্জে আর প্রেমচাঁদ মুখুজ্জের বাড়ির ডাকাতির গল্প। এই গল্প অবশ্যই আমি ছেলেবেলায় শুনেছি, তবুও আবার ভালো করে শুনলুম। করুণাদের বাড়ির অতিথি সেবা আর তার
বাপের টাকা ওড়ার গল্প বড় মজার। টাকা আদায় করে নিয়ে আসছিল গোমস্তা। 25 টাকার হিসেব দিলে না, বললে, কর্তামশাই, মাঠে ঝড় বৃষ্টি হয়েছিল, টাকাগুলো উড়ে গিয়েছে, আর তো পেলুম না। ওর বাবা তাকে রেহাই দিলেন। মরবার আগে সবাইকে ডেকে যত বন্ধকি খত সব ছিঁড়ে ফেললেন। ওর ছেলেরা আবার কার নামে নালিশ করতে যাচ্ছিল। করুণার মা বললেন, শোন, তা তো হবে না, কর্তা বারণ করে গিয়েছে মরবার সময়, ওদের পীড়ন করতে পারবে না, যা দেয় না ওগে যাও। একদিকে যেমন করুণার বাবা, অন্যদিকে তেমনই সহায় হরি ডাক্তার। সহায় হরির মতো অর্থপিশাচ মানুষ পাড়া গায়ে বেশি নাই। ক্ষতে টাকা উসুল দিলে দেয় না, অথচ আদায়ী টাকার জন্য খাতকের নামে নালিশ করে। চক্রবৃদ্ধি হারের সুদের এক আধলাও রেহাই দেবে না খাতককে। বিকেলে একটু মেঘ করেছিল। গঙ্গাচরণের দোকানে কবিরাজ মশাইয়ের সঙ্গে গল্প করছিল। আমি বললুম, কি রাঁধলেন কবিরাজ মশাই? কন্টিকারির ফল ভাজা আর ভাত। এই কবিরাজটি বড় অদ্ভুত মানুষ। বয়স প্রায় 70 হবে, কিন্তু সদানন্দ, মুক্ত প্রাণ লোক। কোন দেশ থেকে এসেছে কেউ জানে না। বিশেষ কিছু হয় না এই অজপাড়া গায়ে, তবুও আছে। বলে, এ দেশের ওপর মায়া বসে গিয়েছে। সোঁদালি ফুল দিয়ে একটা বালিশ তৈরি করেছে, সেই মাথায় দিয়ে শুয়ে থাকে। একটু পরে ঘন মেঘ করে এলো। বেলেডাঙার ওপারের বাঁশবনের মাথার ওপরকার আকাশে সে কি সুনীল নিবিড় মেঘসজ্জা। মেঘের কোলে আবার এক সারি বক উড়ল। কি রূপ যে হলো! আমি বৃষ্টির ভয়ে পালাচ্ছিলুম, কিন্তু সৌন্দর্য দেখে আর নড়তে পারিনি। কে একটি মেয়ে নদীর এপারে কালো চুলের রাশি খুলে দাঁড়িয়ে আছে। কি চমৎকার ছবিটি! আজ বেশ মনের আনন্দ নিয়েই সকাল সকাল বেলেডাঙা গিয়েছিলুম। তখনও 4টের গাড়িটা যায়নি, গঙ্গাচরণের দোকানও খোলেনি। আইনদ্দির বাড়িতে তেল পড়া নেবার জন্য পাঁচি পাঠিয়েছিল আমার সঙ্গে জগকে আর বুধকে। আইনদ্দির বাড়িতে ছেলেবেলাতে একবার গিয়েছিলুম। ওর ছেলে আহাদ মণ্ডল তখন বেঁচে ছিল। আইনদ্দির বাড়িটা কি চমৎকার স্থানে! সেখান থেকে দূরের মেঘ ভরা আকাশের নিচে প্রাচীন বট অশ্বত্থের সারি কি অদ্ভুত দেখাচ্ছিল। আইনদ্দি চকমকি ঠুকে শোলা ধরিয়ে তামাক সাজলে, আর একটা শোলা ফুটো করে আমায় তামাক খেতে দিলে। তারপর সে কত গল্প করলে বসে বসে। 1292 সালে সে প্রথম এদেশে এসে বাস করে। তখন তার বয়স 42 বছর। সে বছর বন্যার জল উঠেছিল তার উঠোনে। মরা গাং তখন ইছামতি ছিল। এ কথা কাল মতিমণ্ডলও জলের উপর দাঁড়িয়ে আমায় বলেছিল। তা আইনদ্দি বললে, বড্ড ফুর্তি করেছি মশাই, যাত্রার দলে গান করেছি, বহুরূপী সেজেছি, বেহালা বাজিয়েছি। আপনাদের শাস্তরটা খুব পড়েছি। এই ধরো গিয়ে বেরশোকেতু, সীতার বনবাস, বিদ্যেসুন্দর সব আমার মুখস্থ। তারপর সেই বিদ্যাসুন্দর থেকে খানিকটা মুখস্থ বলে গেল। মহাভারত থেকে দাতাকর্ণ খানিকটা বললে। এখন ওর বয়স 90-এর কাছাকাছি। এই বয়সেও সে নিজে চাষবাস দেখে। সে হিসেবে আমি তো নব্য যুবক। আমার সামনে এখনো কত সময় পড়ে আছে, মনে করলে কত কাজ করতে পারি। কাল মতিমণ্ডলকে ঘুনি তুলতে দেখেও ঠিক এই কথাই মনে হয়েছিল। আইনদ্দির বাড়ি থেকে বেরিয়ে সুন্দরপুরের পথে খানিকটা বেড়াতে গেলুম। মরাগাঙের বাঁকে দাঁড়িয়ে আরামডাঙ্গার ওপারের চক্রাকার আকাশের নীল মেঘের শয্যার দৃশ্য
যেন মনকে কত দূরে কোথায় নিয়ে গিয়ে ফেলেছিল। কিন্তু পথে আস্তে আস্তে একটা করুণ দৃশ্য দেখে সন্ধ্যাবেলাটা মন বড় খারাপ হয়ে গেল। গোয়ালাদের একটা ছোট্ট মেয়েকে তার মা ঘরের উঠোনে এমন নিষ্ঠুরভাবে মারছে, আর মেয়েটা কাঁদছে। আহা, নিজের সন্তানের ওপর অত নিষ্ঠুরভাবে হাত ওঠাই কি করে তাই ভাবি। কি করব? আমার কিছুই করবার নেই। এদিকে বৃষ্টি পড়ছে টপ টপ করে, সঙ্গে দুটো ছোট ছোট ছেলে। তাড়াতাড়ি কুঠুরি মাঠের বনের পথ দিয়ে আমাদের আর বছরের চড়ুই ভাতির জায়গাটা বুধোকে আর জগকে একবার দেখিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলুম। আজ দিনটা মেঘে মেঘে কেটেছে, কিন্তু সকালবেলায় একটু সূর্যের মুখ দেখেছিলুম। মেঘ হওয়ার সঙ্গে সঙ্গে মনটা কেমন খারাপ হয়ে গেল। দুপুরে ঘুমোচ্ছি, জগ এসে ওঠালে। একটু পরে খুকুও এলো। জানলার গরাদটা ধরে দাঁড়িয়ে তার নানান গল্প। তার মাথা নেই, লেখাপড়া কি করে হবে, এইসব অনেক কথা। আমার কর্তব্য হিসেবে তাকে যথেষ্ট আশ্বাস দিলুম। তারপর পাঁচিকে আর ওকে রোয়াকে বসে সূর্য আর গ্রহ নক্ষত্র সম্বন্ধে অনেক কথা বললুম। খুকু বেশ আগ্রহের সঙ্গেই শুনলে। বললে, এ আমার বেশ ভালো লাগে। সূর্য সম্বন্ধে কিছুই জানতুম না, আরো বলবেন একদিন। তারপর আমি বেলেডাঙার মাঠে বেড়াতে বার হলাম। কি সুন্দর বিকেলটা আজ! ঠান্ডা, অথচ পথঘাট শুকনো খটখট করছে। মাঠের গাছপালাতে সোনালি রোদ পড়েছে। কুঠির মাঠে যেতে যেতে প্রত্যেক সোনালি গাছ, ঝোপঝাপ, বাঁশবন আমার মনে গভীর আনন্দের সঞ্চার করছে। নতজানু হয়ে ভগবানের কাছে তাই মনের আনন্দ জানালুম। কুঠির মাঠে ঘাসের উপর জল বেঁধে আছে। কবিরাজ ও গঙ্গাচরণ পথের ধারে মাদুর পেতে বট অশ্বত্থের ছায়ায় বসে গল্প করছে। কাপড় কেটে কবিরাজ নিজেই জামা সেলাই করছে। শুকনো ভেষজ পাতালতা কলকাতায় চালান দেবে, তারই মতলব বাঁটছে। বড় ভালো লাগলো, বিশেষ করে আজ ওদের গল্প স্বল্প। আসবার সময় ছাতা নিয়ে এলুম। তখন রাত হয়ে গিয়েছে। আমাদের ঘাটে যখন নাইতে নেমেছি, আকাশে অনেক নক্ষত্র উঠেছে। কদিনই মনে কেমন একটা অপূর্ব আনন্দ। বিশেষ করে যখনই কুঠির মাঠে যাবার সময় হয়, তখনই সেটা বিশেষ করে হয়। কাল যখন বিকেলে ঘন নীল কৃষ্ণ মেঘ করল, তার কোলে বক উড়ল, তখন আমি সেদিকে চেয়ে এক জায়গায় বসে আছি। আবার যখন পুলের রেলিং ধরে উঠে দাঁড়াই, অস্ত আকাশের পটভূমিতে সবুজ বাঁশবনের দিকে চেয়ে থাকি, তখন আমি যেন শত যুগজীবী অমর আত্মা হয়ে যাই। সেদিন যেমন হয়েছিল, আজও কিন্তু তাই হলো। বেলেডাঙার ওদিকের মোড় থেকে চক্রাকৃতি দিগ্বলয়হীন শ্যাম রঙের বেনুবনের অপূর্ব শোভায় মেঘধূসর আকাশতলে মনটা এক অপূর্ব আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। যখন এই শুকনো মরা গাঙে আবার ইছামতি বইবে, তখন আমি কোন নক্ষত্রে রইব, কতকাল পরে, কে জানে তার খবর। বাবলার সোনালি ফুল দোলানো গাছের তলা দিয়ে সেই পথ ভাবতে ভাবতে চলে এলুম। পুলের ওপর খানিকটা দাঁড়াই। সেই কতকালের প্রাচীন বট অশ্বত্থ, কতকালের আইনদ্দি মণ্ডলের বাড়ি আর বাঁশবনের সারি, মনে কয়দিনই সেই অপূর্ব অনুভূতিটা আছে। পুলের পাশে একটা হেলা বাবলা গাছে ফুলের কি বাহার। যখন নদীর ঘাটে এসে নামলুম স্নান করতে, তখন অন্ধকার হয়ে গিয়েছে। মেঘাচ্ছন্ন আকাশে শুধু বৃশ্চিকের একটা নক্ষত্র
অস্পষ্টভাবে জ্বলছে। মাথার উপর দুটি লুক, চারিদিকে নীরব অন্ধকার। নদী জল আর গাছপালার দিকে চেয়ে মনে যে ভাব এলো, তা মানুষকে অমরতার দিকে নিয়ে যায়। বুড়ো ছকু পাড়ুই এই সময় তার স্ত্রী আদারিকে সঙ্গে করে নদীতে গা ধুতে এলো। সে অন্ধকারে দেখতে পাবে না বলে স্ত্রীকে ওর সঙ্গে করে এনেছে। সকালে উঠে কুঠির মাঠে বেড়াতে গিয়ে আজ বড় আনন্দ পেলাম। দুপুরে পাটশিমলে রওনা হওয়া গেল পায়ে হেঁটে। কবিরাজ মশাই পাঠশালায় ছেলে পড়াচ্ছেন। তার কাছে বসে একটু গল্প করে বট অশ্বত্থের ছায়া ভরা পথ দিয়ে মোল্লাহাটির খেয়াঘাটে গিয়ে পার হলাম। কেউটে পাড়ার কাছে গিয়েছি। এক জায়গায় অনেকগুলো বেলগাছ একসঙ্গে দাঁড়িয়ে। সেখানে এলো ঝড় বৃষ্টি। পূব দিকের আকাশ বৃষ্টি ধোঁয়া, নীল। পরিষ্কার সেই ইন্দ্রনীল রঙের আকাশের পটভূমিতে দূর গ্রামের তাল খেজুরের সারি, বাঁশবনের শীর্ষ কি চমৎকার দেখাচ্ছে। আর এদিকে ঘন কালো বর্ষার মেঘ জমেছে। গোবরাপুরের মোড় বেঁকে কুঁদিপুরের বাঁওড়ের ওপারে রানীনগর বলে ছোট্ট একটা চাষা গাঁয়ের দৃশ্য ঠিক যেন ছবির মতো। এখানে একজন বৃদ্ধাকে পথ জিজ্ঞেস করলুম। তিনি বললেন, তোমার নাম বিভূতি? সাত বেড়েতে একবার গিয়েছিলে না? আমি বললুম, হ্যাঁ। আপনি কি করে চিনলেন? তিনি নিজের পরিচয় দিলেন। গোবরাপুরের একটা দোকানে মনীন্দ্র চাটুর্যের ভাইয়ের সঙ্গে দেখা। সেখানে বসে একটু গল্প করেই আবার পথে বেরিয়ে পড়ি। কি ঘন বন পথের দুধারে! বড় বড় লতা কালো কালো গাছের গুঁড়ির গায়ে উঠেছে। এই কয়দিনের বৃষ্টিতেই গাছের তলায় বনের ছোট ছোট গাছপালার জঙ্গল বেঁধে গিয়েছে। বউ কথা কও ডাকছে চারিধারে। কেউটে পাড়ার গায়ে পথের ধারের একটা সোনালি ফুল গাছে এই আষাঢ় মাসের প্রায় মাঝামাঝি সময়েও অজস্র ফুল দেখছি। পাটশিমলের মধ্যে কি ভীষণ ট্রপিক্যাল ফরেস্টের রাজত্ব। ছোট ছোট জাম ফুলে আছে বুনো জাম গাছে। বড় বড় লতা বনের মধ্যেটা মিশ কালো। পাটশিমলের মোহিনী কাকার সঙ্গে বাঁওড়ের ওপারে একটা চাষা গাঁয়ে দেখা হলো। তিনি আমার সঙ্গে গেলেন প্রায় বাগান গাঁ পর্যন্ত। পিসিমার বাড়ি যখন গেলুম তখন সন্ধ্যা হয়েছে। দুজনে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলুম। সকালে কোদলার জলে নাইতে গিয়ে দেখি সে টলটলে জল আর নেই নদীর। কচুরি পানায় নদী মজে গিয়েছে, জল রাঙা ঘোলা। সেইটুকু জলেই সব লোক নাইছে, গরু বাছুরেরও গা ধোয়াচ্ছে। পরদিন সকালে খাওয়া দাওয়া করে বৃষ্টি মাথায় আবার বাড়ি রওনা হই। সারা পথটা বর্ষা আর বাদলা, কিন্তু খুব ঠান্ডা দিনটা। পাটু শিমলে থেকে গোবরাপুরের পথে দুজন চাষা লোকের সঙ্গে গল্প করতে করতে এলুম। আবার সেই ঘন বন, আবার সেই ট্রপিক্যাল ফরেস্টের মতো বন, বড় বড় কাছির মতো লতা। পথ নির্জন, টুপটাপ করে জল ঝরে পড়ছে গাছের মাথা থেকে। আরণ্য শোভা কি অদ্ভুত! রানীনগরের এপারে একটা সাঁকোর ওপর কতক্ষণ বসে বসে নীল আকাশের পটভূমিতে আঁকা গ্রাম সীমার বাঁশবনের দিকে চেয়ে রইলুম। মোল্লাহাটির ঘাট যখন পার হই তখনও খুব বেলা আছে। আজ মোল্লাহাটির হাটবার। হাটে গিয়ে একটা আনারসের দর করলুম। সুন্দরপুরের গোয়ালাদের একটা ছেলের সঙ্গে দেখা হলো। মনে পড়ছিল আজ ওবেলা যখন আসছিলুম পাটশিমলের ঘন ক্ষুদে জামবনের মধ্যের সেই পথটা দিয়ে,
মনে হচ্ছিল আমি একজন বন্ধনহীন মুক্ত পথিক। দেশে দেশে এই অপূর্ব রূপালোকের মধ্যে দিয়ে বেরিয়ে বেড়ানোই আমার জীবনের পেশা। কি যে আনন্দ হয়েছিল, কি অপূর্ব পুলক, মুক্তির সে কি অমৃতময়ী বাণী। কেন মানুষ ঘরে থাকে তাই ভাবি, আর কেনই বা পয়সা খরচ করে মোটরে কিংবা রেলের গাড়িতে করে বেড়ায়। পায়ে হেঁটে পথ চলার মতো আনন্দ কিসে আছে? সে অবশ্য একমাত্র আছে ঘোড়ায় চড়ে বেড়ালে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ঘোড়ায় চড়ার আনন্দটা আমি জানি, তার সঙ্গে কিছুরই তুলনা হয় না। মোল্লাহাটির হাট ছাড়িয়েছি। পথে আমাদের গাঁয়ের গণেশ মুচি নকফুল গ্রামে ছেলের বিয়ের সম্বন্ধ করতে যাচ্ছে। ওকে দেখে বড় আনন্দ হয়। শান্ত সরল সাধু প্রকৃতির লোক বলে বাল্যকাল থেকেই ওকে আপনার জনের মতো দেখি। বেলা যাবো যাবো হয়েছে দেখে একটু জোর পায়ে পথ হাঁটতে শুরু করলুম। খুব রাঙা রোদ উঠেছে চারিধারে। খাবরা পোতা ছাড়লুম। সামনে আইনদ্দির বাড়ির পেছনের প্রাচীন বটগাছটা। আইনদ্দির বাড়ির মোড় থেকে দেখতে পাওয়া সেই দূর প্রসারী দিগবলয়। আজ আবার মেঘ ভাঙা রাঙা অস্তসূর্যের রোদ পড়েছে দূরের সেই সব বাঁশবন শিমুল বনের মাথায়। ঝিঙে খেতে ফুল ফুটেছে। বৈশাখের গায়ক পাখি পাপিয়া আর বউ কথা কও চারিদিকে ডাকছে। বেলডাঙার হাজারি ঘোষ গরুর পাল নিয়ে নতিডাঙার খড়ের মাঠ থেকে বাড়ি ফিরছে। মেয়েরা মরাগাঙের ঘাট থেকে কলসি করে জল নিয়ে যাচ্ছে। কি সুন্দর শান্ত গ্রামের দৃশ্য। একবার মনে হলো পাটশিমলের সেই কালীবাড়ি আর দেবোত্তর বাঁশঝাড়ের কথা। আজ দুপুরবেলা সেখানে ছিলাম। কালীবাড়ির পেছনের এক গৃহস্থের বাড়ির বউ প্রতিবেশিনীকে ডেকে বলছিল, ও সেজ বউ, একটু তরকারি দেব, খুকিকে দিয়ে বাটিটা পাঠিয়ে দাও তো। সন্ধ্যার আগে কত দূর এসে গিয়েছি। সন্ধ্যাও হলো, বাড়িতে এসে পা দিলাম। আমার চলাও ফুরল। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি সিরিজের দ্বিতীয় পর্ব। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সোম ও বৃহস্পতিবারে ঠিক দুপুর 2টোতে নতুন গল্প আসে গল্প একান্তেতে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।